জাস্ট ইমাজিন আপনি আপনার বন্ধুদের সাথে পাহাড়ে ট্রেকিং করতে গেছেন। রাতে -30 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা, বাইরে মারাত্মক বরফের ঝড়। আপনারা সবাই তাঁবুর ভেতরে আরামে ঘুমাচ্ছেন, কিন্তু হঠাৎ মাঝরাতে এমন কিছু একটা ঘটনা ঘটলো যার ভয়ে আপনারা জামা কাপড় জুতো কোনোটাই না পরে তাঁবুর ভেতর থেকে ছুরি দিয়ে কেটে কনকনে ঠান্ডার মধ্যে বাইরে দৌড়ে পালালেন। আর তার কয়েক ঘন্টার পরেই জানা গেল আপনারা সবাই মারা গেছেন, কিন্তু কোনো সাধারণ ভাবে নয়। কারো জিভ কাটা, কারো চোখ উপড়ানো, আর কারো শরীরের হাড় এমন ভাবে গুঁড়ো করা হয়েছে যেন কোনো হাই স্পিড গাড়ি এসে ধাক্কা মেরে চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, জানি এই জিনিসটা শুনতে অনেকটা হরর সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু 1959 সালে রাশিয়ার ইউরাল পর্বতে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল 9 জন যুবক ছেলে মেয়ের সাথে। আজ 66 বছর কেটে যাওয়ার পরও দুনিয়ার বড় বড় সায়েন্টিস্ট আর গোয়েন্দারাও মাথা চুলকে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না যে আসলে সেদিন রাতে ওই পাহাড়ে কি ঘটেছিল। সেখানে কি কোনো এলিয়েন এসেছিল, নাকি কোনো মিলিটারি এক্সপেরিমেন্ট ছিল, নাকি অন্য কিছু। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দ্য ডায়েতলভ পাস ইনসিডেন্টকে নিয়ে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং একটি রোমাঞ্চকর গল্প আপনাদের সামনে তুলে ধরা যাক। গল্পের শুরু হয় 1959 সালের জানুয়ারি মাসে। রাশিয়ায় সোভিয়েত ইউনিয়নে উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের 10 জন অভিজ্ঞ ট্র্যাকারের একদল ঠিক করলো তারা ওতোত্তেন পাহাড়ে ট্রেকিং করতে যাবে। ওই ওতোত্তেন কথার স্থানীয় অর্থ কি জানেন? সেখানে যাবেন না। হ্যাঁ ভাই, পাহাড়ের নামই এমন, কিন্তু আমাদের এই ইয়ং ব্লাড কি আর সেটা শুনে ভয় পাই? ট্র্যাকার দলের লিডার ছিলেন 23 বছরের এক হ্যান্ডসাম যুবক ইগোর ডায়েতলভ, আর তার নামের অনুসারেই এই ইনসিডেন্টটার নাম দেওয়া হয়েছিল দ্য ডায়েতলভ ইনসিডেন্ট। তাদের দলে ছিলেন 7 জন ছেলে আর 2 জন মেয়ে। তারা সবাই ট্রেকিং এ পুরো ছিলেন, মানে কোনো নুব ছিলেন না যে বরফ দেখে ভয় পেয়ে যাবেন। 25শে জানুয়ারি তারা ট্রেনে করে শেষ গ্রাম ভিজাই নামে একটি জায়গায় পৌঁছায়, কিন্তু ট্রেকিং শুরু করার ঠিক পরপরই দলের একজন সদস্য ইউরি ইউদিন এর ভাগ্য এতটাই ভালো ছিল যে তার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। তো ইউরি ইউদিনের বাতের ব্যথা শুরু হয়। বাধ্য হয়ে উনি দল থেকে বিদায় নিয়ে ফিরে আসেন। ফেরার সময় উনি ওনার বন্ধুদের শেষবারের মতো জড়িয়ে ধরেছিলেন। উনি তখন জানতেন না এটাই ওনার বন্ধুদের সাথে ওনার শেষ দেখা। ইউরি বেঁচে গেলেন, কিন্তু বাকি 9 জন এগিয়ে গেলেন মৃত্যুর মুখে। 1 ফেব্রুয়ারি দলটা ওতোত্তেন পাহাড়ের দিকে এগোচ্ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তারা রাস্তা ভুল করে চলে আসে অন্য একটা পাহাড়ে। স্থানীয় আদিবাসীরা এই পাহাড়টাকে বলতো মৃত পাহাড়। এবার এর থেকে তো একটা নেগেটিভ সাইন এমনি চলে আসে। রাত হয়ে যাওয়ার পর তাদের লিডার ডায়েতলভ সিদ্ধান্ত নিলেন ওইখানেই পাহাড়ের ঢালু গায়ে তাঁবু খাটিয়ে তারা রাতটা কাটাবে। তাদের ক্যামেরা আর ডায়েরি থেকে জানা যায় রাত পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কারণ তারা সেইখানে ডায়েরিতে অনেক কিছু লিখেও ছিলেন। হাসি মজা করেছেন, রাতের খাবার খেয়েছেন, আর তারপর আরামে ঘুমিয়ে পড়েছেন। আর এটাই ছিল তাদের জীবনের শেষ স্বাভাবিক রাত। এরপর যা ঘটলো তা শোনার জন্য বুকটা একটু শক্ত করে নিন, কারণ এর পরের জিনিসটা এতটাই অবিশ্বাস্য এবং ভয়ানক হয়ে উঠবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। প্ল্যান অনুযায়ী 12 ফেব্রুয়ারির মধ্যেই ডায়েতলভের গ্রামে ফিরে আসার কথা ছিল এবং একটা টেলিগ্রাম লিঙ্ক পাঠানোরও কথা ছিল, কিন্তু 12 তারিখ পার হয়ে যাওয়ার পরেও তাদের কোনো খবর ছিল না। 20 তারিখ হয়ে গেল, তাও কেউ ফিরল না। বাড়ির লোকজন এবার প্যানিক করতে শুরু করলো। অবশেষে সোভিয়েত আর্মি, পুলিশ আর ভলেন্টিয়ারদের নিয়ে একটা বড় সার্চ টিম পাঠানো হলো ওই মৃত পাহাড়ে। 26শে ফেব্রুয়ারি সার্চ টিম দূর থেকে একটা জিনিস দেখতে পেল। সেটা ছিল ডায়েতলভদের সেই তাঁবু, কিন্তু দূর থেকে দেখেই উদ্ধারকারীদের চোখে একটা আলাদাই ভয় ছিল এবং তাদের চোখ কপালে উঠে গিয়েছিল। তাঁবুটা পুরো বরফে ঢাকা ছিল, আর সেটা ভেতর থেকে ধারাল ছুরি দিয়ে কাটা হয়েছিল। মানে কেউ বা কারা এতটাই তাড়াহুড়ো করেছিল যে সামনের চেন খোলার মতো সময়টা তারা পায়। ভিতর থেকে তাঁবু কেটেই বাইরে লাফ দিয়ে পালিয়েছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তাঁবুর ভিতরে তাদের সমস্ত দামি জ্যাকেট, ভারী বুট, জুতো, টাকা পয়সা সব যেমনকার তেমনই রাখা ছিল। -30 ডিগ্রি ঠান্ডায় জুতো, জ্যাকেট ছাড়া মানুষ কতক্ষণই বা বাঁচবে? তাও তারা এগুলো ফেলে পালালো কেন? সার্চ টিম তাঁবুর বাইরে বরফের উপর পায়ের ছাপ দেখতে পেল। 8 থেকে 9 জোড়া পায়ের ছাপ। কেউ খালি পায়ে, কেউ শুধু মোজা পরে, আবার কেউ মাত্র একটা জুতো পরে পাহাড়ের নিচের দিকে দৌড়ে পালিয়েছিল। তাঁবু থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা বড় গাছের নিচে প্রথম 2টো লাশ পাওয়া গেল, যাদের গায়ে শুধু কোনো রকমের একটা পোশাক ছিল, আর তাদের হাতের আঙুলগুলো পুরো ছাল চামড়া উঠে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল তারা ওই -30 ডিগ্রিতে মরিয়া হয়ে গাছে ওঠার চেষ্টা করছিল। গাছের ওপরের দিকে ডালগুলোও ভাঙা ছিল, কিন্তু কেন? ওপর থেকে তারা কি দেখেছিলেন, নাকি নিচে এমন কিছু ছিল যার ভয়ে তারা গাছে উঠতে চেয়েছিলেন?
আর পাশেই একটা ছোট্ট আগুনের অবশিষ্ট অংশ ছিল। একটু দূরেই পাওয়া গেল তাদের লিডার বায়াতলভের লাশ। তার পজিশন দেখে মনে হচ্ছিল উনি হামাগুড়ি দিয়ে তাঁবুর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। এবার প্রথম 5 জনের বডি তো তাও পাওয়া গেল, কিন্তু বাকি 4 জনের বডি কোনো ক্রমেই পাওয়া যাচ্ছিল না। অবশেষে 2 মাস পর মে মাসে বরফ যখন একটু গলতে শুরু করলো, তখন পাহাড়ের একটা খাদের ভেতর 4 ফুট বরফের নিচে বাকি 4 জনের লাশ পাওয়া যায়। আর এই 4 জনের পোস্টমর্টম রিপোর্ট যখন সামনে আসে, তখন পুরো সোভিয়েত ইউনিয়নের ডাক্তারদের হাত কাঁপতে শুরু করে। কেন জানেন? নিকোলাই নামের একজনের মাথার খুলি পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। সেমিয়ন আর লুডমিলা নামের 2 জনের বুকের পাঁজরের হাড় এমন ভাবে ভাঙা হয়েছিল, ডাক্তাররা বলেছিলেন কোনো মানুষের পক্ষে এই আঘাত করা সম্ভবই না। এটা একমাত্র তখনই সম্ভব যখন একটি হাই স্পিড কার ক্র্যাশ হয়ে প্রচন্ড কোনো প্রেসার দিয়ে তাদের উপর দিয়ে তাদের পিছে চলে যায়। মারধরের কোনো দাগও ছিল না, ভেতর থেকে হাড় পুরোপুরি গুঁড়ো হয়ে গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো লুডমিলার জিভ ও চোখে কিছুটা অংশ গায়েব ছিল। আর বোনাস টুইস্টটা কি জানেন? তাদের কাপড়ে অতিরিক্ত মাত্রায় রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা পাওয়া গিয়েছিল। এবার সোভিয়েত সরকার তখন তাড়াহুড়ো করে সেই কেসটাকে পুরোপুরি বন্ধ করে দেয় আর রিপোর্ট লেখে কোনো এক অজানা প্রাকৃতিক শক্তির কারণে এই মৃত্যু হয়েছে, এবং অফিসিয়ালভাবে তার কোনো রিপোর্ট পাবলিশ হয় না। কিন্তু পাবলিক কি আর এত সহজে তাদেরকে ছেড়ে দেবে? এরপর বাজারে এলো একের পর এক থিওরি। অনেকে ভাবতেন ওই মৃত পাহাড়ে কোনো তুষার মানব বা ইয়তি থাকে যে রাতে এসে অ্যাটাক করেছিল। সেই ভয়েই তারা তাঁবু কেটে পালায়, আর ইয়াতির গায়ের জোরেই তাদের হাড় গুঁড়ো হয়ে যায়। আর জীব ও চোখ তো বন্য পশুরা মরে যাওয়ার পরও খেয়ে নিতে পারে, কিন্তু পাহাড়ে ইয়াতির কোনো পায়ের ছাপ পাওয়াই যায়নি। সবচেয়ে পপুলার থিওরি হল ওই সময় ওই এলাকায় সোভিয়েত ইউনিয়নরা গোপনে কোনো মিসাইল বা নিউক্লিয়ার টেস্ট করছিল। হয়তো মাঝরাতে কোনো মিসাইল তাদের তাঁবুর কাছে এসে পড়ে, যার বিষাক্ত গ্যাস বা শব্দে ভয়ে তার ছিন্ন ভিন্ন দিকে জ্ঞান হারিয়ে পালায়, এবং তারপরে তাদের কাপড়ে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা পাওয়া যায়। এমনকি সেই রাতেই অন্য একদল ট্র্যাকার আকাশে কিছু হলুদ আলোর গোলক উঠতে দেখেছিল। এবং বিজ্ঞানীদের থিওরি হলো ওই পাহাড়ের বিশেষ গঠনের কারণে বাতাসের ধাক্কায় এক ধরনের অতি নিম্ন কম্পাঙ্কের শব্দ তৈরি হয়, এবং ওই শব্দ মানুষের কানে শুনতে বাধা দেয়। হয়তো সেই শব্দের চোটে পাগল হয়ে তারা নিজেদের বাঁচাতে জামা কাপড় ছাড়াই বাইরে দৌড়েছিল। এবং একদম শেষে 2020 সালে রাশিয়া সরকার এই কেসটা আবার খোলে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে জানায় সেদিন রাতে আসলে একটা তুষার ধস নেমেছিল, এবং সেই তাঁবুর উপরে বরফের একটা বড় গোলা ভেঙে পড়েছিল। তাই তারা তাড়াহুড়ো করে তাঁবু কেটে বের হয়। বিজ্ঞান যতই লজিক দিক না কেন, খটকা কিন্তু মানুষের মনে রয়েই যাবে। যদি শুধু বরফ ধসই হবে, তবে কাপড়ে রেডিয়েশন কোথা থেকে এলো? অত অভিজ্ঞ ট্র্যাকার জ্যাকেট জুতো ছাড়া 1.5 কিলোমিটার হেঁটে চলেই বা কি করে গেল? বরফের ধসের হাত থেকে নিজেদের বাঁচাতে পারলো না কেন? আজও সেই 9 জনের আত্মা হয়তো ওই বরফে ঢাকা মৃত পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের জিজ্ঞাসা করছে, বলতে পারো সেদিন রাতে আমাদের সাথে কি হয়েছিল? তোমাদের কি মনে হয়, এটা কি শুধুই একটা প্রাকৃতিক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সরকারি ষড়যন্ত্র? কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আজকের মিস্টিরিয়াস গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও তোমরা আরো পেতে থাকো। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। গুড বাই।